What features of romanticism do you find in I Wandered Lonely as a Cloud? I Wandered Lonely as a Cloud এই কবিতাটাতে রোমান্টিকতার কোন বৈশিষ্ট্যগুলো আপনি খুঁজে পান? আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক কবি। তো রোমান্টিক কবি হিসাবে উনি যে কবিতাগুলো লিখেছেন সেই কবিতার রোমান্টিক বেশ কিছু ফিচার আছে। ফিচার মানে বৈশিষ্ট্য। রোমান্টিক কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা যে কবিতাটা পড়লাম, হাউ না আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতায় এই বৈশিষ্ট্যগুলো কি কি আছে সেগুলো আমরা দেখব। আমাদের এটাই কাজ। এখন দেখো অ্যান্সারটা দেখছি আমরা। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ইজ এ পোয়েম অফ রোমান্টিক আইডিওলজি। রোমান্টিক আইডিওলজির একটি কবিতা এটা। আইডিওলজি বলতে বোঝায় তোমার আদর্শ বা ধারণা, এবং এটা হচ্ছে ক্লাসিক্যাল আইডিওলজির বিপক্ষে, উল্টা। ক্লাসিক্যাল আইডিওলজি এবং রোমান্টিক আইডিওলজি ডিফারেন্ট দুটো আইডিওলজি। আইডিওলজি বলতে আদর্শ বোঝায়। সাপোজ চোরের আদর্শ আর ভদ্রলোকের আদর্শ কিন্তু এক হয় না, হয় কি? হয় না। তো এখানেও এই রোমান্টিসিজমের আইডিয়ালিজম গুলো আর ক্লাসিসিজমের আইডিয়ালিজম গুলো দুটো ভিন্নতা আছে। রোমান্টিসিজম যেটা বলছে সেটি হচ্ছে তোমার নিউ, চেঞ্জ, ইজি। আর ক্লাসিসিজম যেটা বলছে ওল্ড, আনচেঞ্জড, ডিফিকাল্ট। রোমান্টিসিজম বলছে কমন, সবার জন্য। আর ক্লাসিসিজম বলছে না, সবাই সবাই পড়বে না, স্পেশাল পিপল পড়বে, কিছু জ্ঞানী লোক, কিছু ধনী লোক, এইগুলো পড়বে। তাহলে রোমান্টিসিজম এবং ক্লাসিসিজমের মোটা দাগে একটা পার্থক্য আমি তোমাদেরকে দেখালাম। মোটা দাগ, আরো পার্থক্য আছে। তোমরা মনে হয় বুঝতে পারলা যে রোমান্টিসিজম এবং ক্লাসিসিজমের মধ্যে মূল পার্থক্য কোথায়। রোমান্টিসিজম কি করে সেটা হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আমাদের সাথে সম্পর্কিত করে হচ্ছে সাহিত্যকে। আর ক্লাসিসিজম যে কাজটা করে যারা অসাধারণ মানুষ, জ্ঞানী মানুষ, ধনী মানুষ, শিক্ষিত অভিজাত শ্রেণী, তাদের দৈন্য লেখে। তাহলে ক্লাসিসিজম এবং রোমান্টিসিজমের পার্থক্যটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। ওকে, কোন প্রশ্ন কারো? আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ইজ এ পোয়েম অফ রোমান্টিক আইডিওলজি। এখানে রোমান্টিক ধারণাগুলো পাই আমরা এগেনস্ট ক্লাসিক্যাল আইডিয়া। ক্লাসিক্যাল আদর্শগুলোর বিপরীতে আমরা রোমান্টিক আদর্শগুলো পেয়ে থাকি। ওয়ার্ডসওয়ার্থ ইনফিউজেস দ্য রোমান্টিক এলিমেন্টস হেয়ার পারফেক্টলি। তিনি এই কবিতায় রোমান্টিক যে এলিমেন্ট গুলো থাকে, ক্লাসিকের যে ক্লাসিক এলিমেন্ট থাকে, আর রোমান্টিসিজম যেখানে থাকবে সেখানে রোমান্টিক এলিমেন্ট গুলো থাকবে। এই রোমান্টিক এলিমেন্ট গুলো সে খুব পারফেক্টলি ইনফিউজ করেছে, মানে ঢুকিয়েছে। আমরা যখন কবিতাটা পড়ি তখন আমরা দেখেছি যে এই কবিতাতে অনেক রোমান্টিক বৈশিষ্ট্য বিশেষ করে চলে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে কোন কোন রোমান্টিক এলিমেন্টস উনি পারফেক্টলি প্রবেশ করালেন। তো আমরা দেখলাম দ্য পোয়েম সেন্টার্স অন দ্য বিউটি অফ নেচার। কবিতাটা প্রকৃতির সৌন্দর্য নিয়ে আলোচনা করে। কি নিয়ে আলোচনা করে? প্রকৃতির সৌন্দর্য নিয়ে আলোচনা করে। আর রোমান্টিক এটা একটা বৈশিষ্ট্য, যে রোমান্টিক বৈশিষ্ট্যের যেটা দেখা যায় যে রোমান্টিকরা সবসময় প্রকৃতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে, প্রকৃতির সৌন্দর্য নিয়ে আলোচনা করে। তাহলে আমরা একটি কিন্তু পেয়ে গেলাম, একটি রোমান্টিক বৈশিষ্ট্য পেয়ে গেলাম। আমাদেরকে বলা হয়েছে যে কোন কোন রোমান্টিক ফিচার্স এখানে ইউজ করা হয়েছে সেটা আমরা দেখাবো। তো প্রথমে আমরা পেয়ে গেলাম এক নম্বরটা, দ্য পোয়েট ইজ চার্মড, কবি মুগ্ধ হয়েছে উইথ দ্য শাইনিং বিউটি অফ ড্যাফোডিলস। ড্যাফোডিল ফুলের যে শাইনিং বিউটিটা আছে, মানে উজ্জ্বল সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা কবিকে মুগ্ধ করেছে আর কবিকে উজ্জীবিত করেছে
টু কম্পোজ দ্য পোয়েম, এই কবিতাটা লেখার জন্য। কম্পোজ মানে হচ্ছে রাইট। কবিতাটা লেখার জন্য কবিকে উজ্জীবিত করেছে। তাহলে আমরা বুঝলাম যে এখানে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম, সেটি হচ্ছে বিউটি অফ নেচার। সো লাভ অফ নেচার রানস থ্রু দ্য ভেইন অফ দ্য পোয়েম। এই কবিতার যে শিরা উপশিরা আছে, এই কবিতার শিরা উপশিরাতে আমরা প্রকৃতির প্রতি ভালোবাসা দেখতে পাই। আমরা যারা কবিতাটা পড়েছি, বিশেষ করে যারা টিচারের সাথে পড়েছো, তারা দেখে যাবে কবিতাটা কত সুন্দর, কতটা প্রকৃতির সাথে ভালোবাসা নিয়ে এসেছে। The poet writes the poem with clear subjective approach using first-person narrative technique. তো এই বিষয়টা ক্লিয়ার করে দেই। ন্যারেটিভ টেকনিক, ন্যারেটিভ টেকনিক, NARRATIV, ন্যারেটিভ। খেয়াল করো, ন্যারেটিভ টেকনিক মানে হচ্ছে এই যে আমি তোমাদের কাছে একটা বর্ণনা করছি, সেই বর্ণনাটাকে বলা হয় ন্যারেশন। তার মানে এখানে যদি বলা হচ্ছে সেটা হচ্ছে বর্ণনার কৌশল, বর্ণনার কৌশল, ন্যারেটিভ টেকনিক। যখন আমি কথা বলবো, যেমন আমি বলছি যে আমি দেখলাম যে অনেক ড্যাফোডিল ফুল ফুটে আছে, ফুল ফুটে। তো এইটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা দিচ্ছি আমি যে আহ, জনাব শহীদুল ইসলাম, জনাব শহীদুল ইসলাম অনেক ফুল কিনলেন, অনেক ফুল কিনলেন। তো খেয়াল করো, এই যে এই দুই জায়গায় আমরা যখন দেখলাম যে আমি যখন কিনলাম, তখন কিন্তু আমি আহ, প্রথম পুরুষ ব্যবহার করেছি, যেটাকে আমরা বলি ফার্স্ট পারসন। পারসন তো বুঝি না, আই আর উই হলো ফার্স্ট পারসন। এখানে খেয়াল করো, আমি ফার্স্ট পারসন ব্যবহার করেছি। কিন্তু যখন আমি জনাব শহীদুল ইসলামকে নিয়ে আসলাম, তখন কিন্তু আমি সেকেন্ড পারসন ব্যবহার করেছি। কি কথা ক্লিয়ার? বুঝতে পারছো তো না? হ্যাঁ। তো এখানেও তুমি দেখবা যে কবি যখন ইসলাম, কবি যখন এই ড্যাফোডিল ফুলগুলোর বর্ণনা করে, তখন কিন্তু উনি একেবারে পুরোপুরি সাবজেক্টিভ অ্যাপ্রোচ ইউজিং ফার্স্ট পারসন ন্যারেটিভ বর্ণনা করেছেন। সাবজেক্টিভ মানে হচ্ছে ব্যক্তিগত, একেবারে ব্যক্তিগত দৃষ্টি থেকে এই প্রথম পুরুষে উনি বর্ণনা কৌশল করেছেন। উনি কিন্তু শহীদুল ইসলামকে ব্যবহার করেন নাই, উনি ব্যবহার করেছেন আমি। আমি, খেয়াল করছো কি? এই দেখো প্রথমে লেখা আছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আই লেখা আছে না? তার মানে এখানে উনি ফার্স্ট পারসন ব্যবহার করেছেন। তো আমরা যে এটা পেলাম এখানে, এটা পেলাম হচ্ছে ২ নাম্বার পেয়ে গেলাম। নম্বর 2, ২ নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। কি কথা ক্লিয়ার? ২ নম্বর কৌশল পেলাম হচ্ছে যে উনি ব্যবহার করেছেন ফার্স্ট পারসন ন্যারেটিভ টেকনিক। ৩ নম্বর দেখছি আমরা। ৩ নম্বরে উনি কি ব্যবহার করেছেন? শব্দ চয়ন আর হচ্ছে রূপ, শব্দ চয়ন আর হচ্ছে শব্দ রূপ, শব্দ রূপ। শব্দ চয়ন এবং শব্দ রূপ এই কবিতার হচ্ছে সিম্পল, সহজ এবং সহজবোধ্য, সরল এবং সহজবোধ্য। হুইচ ইজ রোমান্টিক ইন নেচার। তার মানে কবিতার ডিকশন এবং ফর্ম যদি সিম্পল এবং লুসিড হয়, এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য, রোমান্টিকতার আরেকটি বৈশিষ্ট্য। তো আমরা এই বৈশিষ্ট্যকে বলবো, এটি হচ্ছে ৩ নম্বর বৈশিষ্ট্য। তাহলে আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখে গেলাম। ওয়ার্ডসওয়ার্থ কম্পোজেস দ্য পোয়েম উইথ রোমান্টিক থিওরি। এবং আমরা এখন ৪ নম্বর দেখব, শব্দ চয়ন বলতে কেন বোঝাচ্ছে? সাপোজ তোমাকে আমি বললাম তস্ক, তস্ক। তোমাকে আমি বললাম লস্কর,
তুমি কি এই শব্দগুলো চেনো? চেনো শব্দগুলো? কেউ কি শব্দগুলো চেনো? চেনো না? চেনো না? তাহলে এই শব্দগুলো হচ্ছে ক্লাসিক শব্দ। মানে এই যে শব্দ চয়ন, শব্দ পছন্দ করা হয়েছে, এই শব্দ পছন্দ করা হয়েছে শিক্ষিত লোকদের জন্য। শিক্ষিত অভিজাত লোকদের জন্য। শিক্ষিত এবং অভিজাত লোকদের জন্য। ঠিক আছে? তো এখানে যদি তুমি এই কাজটা করো যে এখানে তস্কর লস্কর ব্যবহার না করে তুমি এখানে ব্যবহার করলে চোর, আর এখানে ব্যবহার করলা হচ্ছে পুলিশ। তাহলে কি তুমি বুঝতে পারলা? এই দেখো, তার মানে তুমি কিন্তু সহজেই এখন বুঝতে পারছো। তার মানে এইগুলো হচ্ছে রোমান্টিক শব্দ। তার মানে সাধারণ মানুষের মানুষের জন্য এই শব্দ। হ্যাঁ 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 হ্যাঁ। লস্কর মানে হচ্ছে সৈন্য সামন্ত পুলিশ। ঠিক আছে? তো আমার কথাটা বুঝতে পারছো নাকি? তাহলে ৩টা দেখলাম আমরা। এখন আমরা ৪ নম্বর দেখব। রোমান্টিক থিওরি। রোমান্টিক থিওরি মানে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ১৭৯৮ সালে রোমান্টিক আন্দোলন শুরু হয় এবং রোমান্টিক যুগ যেটা হ্যাঁ বলো। কি বলে বুঝে নাই? শব্দ কিরকম শব্দ? মহসিন আলমের শব্দ হচ্ছে না, কার জন্য বোধহয় মিউট করো, যার কাছ থেকে গাড়িগুলো শব্দ হচ্ছে মিউট করো। জুয়েল কি ব্রিজে? তাহলে মিউট করো। এরপর দেখো, ওয়ার্ডসওয়ার্থ composes the poem with romantic theory, a spontaneous overflow of hello হ্যাঁ খেয়াল করো, ওয়ার্ডসওয়ার্থ composes the poem with romantic theory। এখানে উনি একটা তত্ত্ব ইউজ করেছেন, সেই তত্ত্বটার নাম হচ্ছে রোমান্টিক তত্ত্ব। এটা বুঝে নাও। ১৭৯৮ সালে, হ্যাঁ, ১৭৯৮ সালে রোমান্টিক আন্দোলনের শুরু হয় এবং এটা শেষ হয় হচ্ছে ১৮৩২ সালে। এই সময় বড় বড় কবিদের নামগুলো জেনে নাও। সেই কবিগুলো হচ্ছে ওয়ার্ড, তারপরে তোমার আসছে হলো কোলরিজ, তারপরে আসছে তোমার হচ্ছে বায়রন, তারপরে আসছে হলো শেলি, তারপরে হচ্ছে কিটস। হ্যাঁ, তো এই যে কবিদের মধ্যে ওকে, খেয়াল করো, এই কবিদের মধ্যে যে বিষয়টা ছিল ১৭৯৮ সালে এটা শুরু হয় এবং রোমান্টিক যুগ শুরু হয়। ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস হচ্ছে এই রোমান্টিক যুগের বড় কবি ছিলেন।
তো এই কবিদের মধ্যে মূল ছিলেন হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। মূল ছিলেন ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে? তো ওয়ার্ডসওয়ার্থ লিডার ছিলেন এখানকার। তো ওনার একটা থিওরি ছিল, সেই থিওরিটা হচ্ছে এরকম: স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এই বিষয়টা একটু বুঝে নাও। সেটা হচ্ছে এরকম, সেই বিষয়টা হচ্ছে এরকম, দেখো খেয়াল করো। প্রশান্তিতে স্মরণ করার শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত উপচে পড়া অনুভূতি। তার মানে কবিতা কোথা থেকে আসে? ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে কবিতা কোথা থেকে আসে? কবিতা তো আসে হচ্ছে যখন মানুষ খুব ভালো থাকে, প্রশান্তিতে থাকে, তখন সে অনেক আগের কথা স্মরণ করে। অনেক আগে সে হয়তো কক্সবাজার গেছিল, হয়তো সে সেন্ট মার্টিন গেছিল, সিলেট গেছিল, তোমার সাজেক গেছিল, দার্জিলিং গেছিল। তো এরকম কোথাও সে যাওয়ার যে স্মৃতিগুলো থাকে, সেই স্মৃতিগুলো ছাড়াও তার জীবনের অনেক বিষয়, অনেক ঘটনাগুলো আছে, রোমান্টিক কিছু বিষয় আছে যেগুলো সে মনে করে। এই যে মনে করা শক্তিশালী অনুভূতিগুলো যখন মানুষের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে আসে, সেটাই কবিতা। এটাই কবিতা। উনি এটা বলছেন। তার মানে ওয়ার্ডসওয়ার্থ কম্পোজেস দ্য পোয়েম উইথ রোমান্টিক থিওরি। সেই থিওরিটা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। রিকালেক্টেড মানে হচ্ছে স্মরণ করা হয়, ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে প্রশান্তি। প্রশান্তির সময় যেটা স্মরণ করা হয়, এরকম একটা অনুভূতির নাম হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো। তার মানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এরকম যে তুমি যখন ভালো থাকবা, এই ভালো থাকার সময় যদি কোনো তুমি ভালো মুহূর্তকে স্মরণ করো, স্মরণ করে যদি তুমি লেখো, সেটি হয়ে যায় কবিতা। তুমি কি থিওরিটা বুঝতে পারলা? হ্যালো, সঙ্গে আসো? তো আমরা কিন্তু দেখলাম, এখানেও তাই দেখেছি যে কবিতাটা যখন বলে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, তখন কিন্তু উনি একে একে ঘুরে বেড়াচ্ছিলেন, অনেক আগের কথা মনে করতেছিলেন উনি কিন্তু। দেখো, সেই ঘুরে বেড়াচ্ছিলাম, মেঘের মতো ঘুরতেছিলাম, তারপর আমি অনেকগুলো ফুল দেখলাম, তার পাশে আমি অনেকটা সাগর দেখলাম, সাগরগুলো ঢেউয়ে ভাসতেছিল, এগুলো সব অনুভূতি। এবং এই অনুভূতিটা ওনার কাছে স্পন্টেনিয়াসলি উপচে পড়ছে তার মন থেকে। এজন্য বলা হচ্ছে প্রশান্তিতে স্মরণ করা শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত উপচে পড়া অনুভূতিকে বলা হয় হচ্ছে কবিতা। আর এটি এখানে উনি ব্যবহার করেছেন। তার মানে আমরা এখানে ৪ নম্বরটি পেয়ে গেলাম। কয় নম্বর পেলাম? নম্বর 4। ৪ নম্বর যে বৈশিষ্ট্য সেটি পেয়ে গেলাম। ৫ নম্বরটা দেখো। হ্যাঁ, ৪ নম্বর। এরপর ৫ নম্বর দেখো। দ্য পোয়েট বিলিভস ইন দ্য হিলিং পাওয়ার অফ নেচার। রোমান্টিকরা মনে করত যে কবিতার একটা না, প্রকৃতির একটা শক্তি আছে যে মানুষের অসুখ সারিয়ে দেয়। মানুষের শরীরের অসুখ, মানুষের মনের অসুখ, এগুলো সারিয়ে দেয় প্রকৃতি। এই যে এই বিশ্বাসটা এখানে নিয়ে আসছেন, এজন্য আমরা আরো একটি পেয়ে গেলাম, যেটি হচ্ছে ৫ নম্বর রোমান্টিক ফিচার পেয়ে গেলাম। He thinks that nature can provide tranquil restoration. তিনি মনে করেন যে প্রকৃতি মানুষকে কি করতে পারে? তার যে শারীরিক বা মানসিক অস্থিরতা ছিল, তার যে শারীরিক বা মানসিক দুর্বলতা ছিল, সেখান থেকে তাকে পুনঃস্থাপন করতে পারে। আগের অবস্থায় ফিরে যেতে পারে। ইন পেনসিভ মুড, তাকে চিন্তাশীল মনে টেনে নিয়ে যেতে পারে। তার মানে সে খারাপ থেকে ভালো অবস্থায় চলে যেতে পারে। Thus, তাই আমরা বলতে পারি দ্য পোয়েম ইজ রিপ্লিট। দ্য পোয়েম ইজ রিপ্লিট। এই কবিতাটা পরিপূর্ণ। কিসে পরিপূর্ণ? রোমান্টিক এলিমেন্টস এ পরিপূর্ণ। তো এতগুলো এলিমেন্ট পেলাম আমরা, ৫ টা এলিমেন্ট পেয়েছি। আর কি কম হলো কি? সবগুলোই আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটি রোমান্টিক কবি। কারো কোনো প্রশ্ন আছে কি প্রশ্নটা নিয়ে?